তাহলে স্টুডেন্ট, আজকে আমরা ভারত এবং বিশ্বের ইতিহাস একাদশ শ্রেণীর বই অধ্যাপক অসিত কুমার মণ্ডল এবং বিশ্বজিৎ বাগুই এর দ্বারা প্রকাশিত, পারুল প্রকাশনী দ্বারা প্রকাশিত এই বইটির থেকে আজকে সেমিস্টার ওয়ানের, এখানে সেমিস্টার ওয়ান দেওয়া আছে, এই সেমিস্টার ওয়ানের আজকে প্রথম চ্যাপ্টার যেটা, সেই প্রথম চ্যাপ্টারটার আজকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা করব, যাতে তোমরা সেমিস্টার ওয়ানের ইতিহাসের, ক্লাস 11-এর ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যাতে পরীক্ষাতে কমন পেতে পারো, সেই জন্য আজ থেকে আলোচনা শুরু হচ্ছে। আজকে আমাদের আলোচনার যে বিষয় হচ্ছে, সেটা প্রথম বিষয় হচ্ছে ইতিহাস চেতনা। এই বিষয়টা থেকে, এই প্রথম অধ্যায়টা থেকে আমরা আজকে আলোচনা করব তোমাদের যে কোন কোন বিষয়গুলো পড়লে পরে তোমরা পরীক্ষাতে খুব ভালো নম্বর পাবে। পরীক্ষাতে যেহেতু এমসিকিউ প্যাটার্ন রয়েছে, তার জন্য তোমাদেরকে টেক্সট বইকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। সেই জন্যেই আমাদের এই প্রচেষ্টা হচ্ছে ধারাবাহিক প্রচেষ্টা, যার মাধ্যমে তোমরা প্রতিনিয়ত এই প্রশ্নগুলোকে, কোন কোন প্রশ্নগুলো করলে তোমরা ভালোভাবে আরও উত্তর করতে পারবে, পরীক্ষার সময় কমন পাবে, সেগুলোর চেষ্টা করা হচ্ছে। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম বিষয় যেটা, প্রথম চ্যাপ্টার যেটা, সেই প্রথম চ্যাপ্টার হচ্ছে ইতিহাস চেতনা, আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি। এবারে এখান থেকে আমি গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো হতে পারে, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, সেগুলো তোমাদেরকে আমি আন্ডারলাইন করিয়ে দিচ্ছি এবং তোমরা আমার সাথে সাথে এটাকে পড়বে এবং বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করছি তোমরা এখান থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্নগুলোকে কমন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। আর যারা যারা আমার এই ভিডিওতে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না, যাতে পরবর্তী ভিডিওটি তোমরা সাথে সাথে পেয়ে যাও। তাহলে চলো আজকে আমরা এটার ইতিহাসের পার্ট 1 এটা শুরু করছি। পরপর অধ্যায় ভিত্তিক তোমাদের এটা দেওয়া হবে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো ডাইরেক্টলি আসবে। সেটা হচ্ছে ইতিহাস শব্দটি এসেছে, অর্থাৎ কোথা থেকে এসেছে, ইতিহাস শব্দটি কোথা থেকে এসেছে। প্রশ্ন এরকমভাবে হতে পারে, ইতিহাস শব্দটি কোথা থেকে এসেছে। ইতিহাস শব্দটি এসেছে ইংরেজি শব্দ হিস্টোরি থেকে, আবার হিস্ট্রি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হিস্তার বা হিস্টোর এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, এর সংমিশ্রণে। তাহলে হিস্টোর কথার অর্থ কী হচ্ছে? হিস্টোর কথার অর্থ হচ্ছে অতীত সম্পর্কে জ্ঞান। তাহলে হিস্টোরিয়া কথার অর্থ হচ্ছে অনুসন্ধানের দ্বারা অতীত সম্পর্কে জ্ঞান লাভ করা। এটা হচ্ছে, এখান থেকেও তোমাদের একটা বা দুটো প্রশ্ন এইভাবে তৈরি হতে পারে। তারপরে বলা হয়েছে ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন। তাহলে এখানে প্রশ্ন কি হতে পারে? ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। তিনি কি বলেছেন? ইতিহাস হলো দর্শনের একটি শাখা। এটাও প্রশ্ন তোমাদের আসতে পারে যে কে বলেছেন ইতিহাস হলো দর্শনের একটি শাখা। তাহলে উত্তর হবে হেরোডোটাস। এইভাবে তোমাদের প্রশ্নগুলো হবে। প্রত্যেকটা প্রশ্ন কোনভাবে কীভাবে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাদেরকে মাঝে মধ্যে বলে দেওয়া হবে। তোমরা তাহলে প্যাটার্নটা বুঝতে পারবে যে কিভাবে তোমাদের পরীক্ষার সময় প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে? তারপরে দিয়েছে গ্রিক দার্শনিক ডায়োনিয়াসের মতে ইতিহাস হলো অনুসন্ধান ও গভীরভাবে কোনো কিছুর অনুসন্ধান। এগুলোকে যেমন যেমন আমি বলছি, যেমন যেমন দাগ দেওয়া আছে সেমনি তোমরা দাগ দেবে এবং সেগুলোকে আন্ডারলাইন করে পরে সেগুলো পড়বে। ঐতিহাসিক বিউরির মতে হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। এটিও তোমাদের প্রশ্নে এমসিকিউতে আসতে পারে। ঐতিহাসিক ইএইচ কার তার হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে বলেছেন। তাহলে ইএইচ কার কোন বইটি লিখেছেন? হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে কি বলেছেন? ইতিহাস হলো ঐতিহাসিক তথ্যের অবিচ্ছেদ্য ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে এই কথাটি কে বলেছেন? উত্তর হবে ইএইচ কার। তারপরে চলে আসছি আমরা, ঐতিহাসিক ট্রাভেলিয়ান বলেছেন হিস্ট্রি ইজ দ্য মাদার অফ অল সাবজেক্টস। তাহলে হিস্ট্রি ইজ দ্য মাদার অফ অল সাবজেক্ট কথাটি কে বলেছেন? উত্তর হবে ট্রাভেলিয়ান। তারপরে আমরা চলে আসছি গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তাহলে হেরোডোটাস কোথাকার ঐতিহাসিক ছিলেন? গ্রিক ঐতিহাসিক ছিলেন। হেরোডোটাস সর্বপ্রথম তথ্য নির্ভর ও বিবরণমূলক ইতিহাস চর্চা শুরু করেন। তাহলে কে সর্বপ্রথম তথ্য নির্ভর এবং বিবরণমূলক ইতিহাস চর্চা শুরু করেন? উত্তর হবে হেরোডোটাস। এর সাক্ষ্য বহন করে তার লেখা হিস্টোরিয়া গ্রন্থটি। তাহলে হিস্টোরিয়া গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হবে হেরোডোটাস। এই কারণে তাকে ইতিহাসের জনক বলা হয়। তাহলে ইতিহাসের জনক কাকে বলা হচ্ছে? ইতিহাসের জনক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হচ্ছে। এখানে আরেকবার দেওয়া আছে। এবারে এখানে বলা হচ্ছে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক, অর্থাৎ বৈজ্ঞানিকভাবে ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? থুকিডিডিসকে বলা হয়। তাহলে বৈজ্ঞানিকভাবে ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? উত্তর হবে থুকিডিডিস। ইবন খালদুনকে বলা হয় আধুনিক ইতিহাস চর্চার জনক। তাহলে আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলে? এমসিকিউতে আসতে পারে। আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলে? উত্তর হবে ইবনে খালদুন। আবার জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র্যাঙ্ককে বলা হয় আধুনিক ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক। তাহলে এখান থেকে আমরা তিনটে প্রশ্ন পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে আধুনিক ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক কাকে বলে? লিওপোল্ড ভন র্যাঙ্ককে। আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলে? ইবনে খালদুনকে। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলে? থুকিডিডিসকে। ইতিহাসের জনক কাকে বলে?
হেরোডোটাসকে। তাহলে এতগুলো প্রশ্ন আমরা এখান থেকেই কিন্তু এইটুকু অংশ থেকে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবারে চলে যাচ্ছি আমরা। এখানে কিছু ছবি দেওয়া আছে যেগুলো থেকে তোমরা চিনতে পারবে। ইনি হচ্ছেন হেরোডোটাস, ইনি হচ্ছেন থুকিদিদিস, ইনি হচ্ছেন ইবনে খালদুন, ইনি হচ্ছেন লিওপোল্ড ভন র্যাঙ্কে। এবারে আমাদের ইতিহাসকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলোর মধ্যে প্রথম ভাগ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাচীন ইতিহাস বিভাজন, অর্থাৎ প্রাক ইতিহাস বা প্রায় ইতিহাস বা প্রি হিস্ট্রি অর প্রোটো হিস্ট্রি। এখান থেকে এই অংশটাকে কটা ভাগে ভাগ করা হয়েছে না, এই অংশটাকে, এই যে ইতিহাসের গতিধারা, এইটাকে ভাগ করা হয়েছে তিনটি ভাগে। একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, একটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ এবং আরেকটা হচ্ছে ঐতিহাসিক যুগ। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি। নেক্সট চ্যাপ্টার নয়, নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। এবার নেক্সট পেজে আমরা এখানে চলে আসছি। এখানে দেখো ইতিহাসের ধারণাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। এবারে তাহলে এখানে ঐতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগের বিষয়টা কি? প্রাগৈতিহাসিক যুগে বলা হচ্ছে এখানে কোনো লিখিত বা ঐতিহাসিক উপাদান পাওয়া যেত না, অর্থাৎ এখানে লিখিত উপাদান কোনো পাওয়া যেত না। প্রায় ঐতিহাসিক যুগে কি হয়েছে, এই যুগে লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু তা পাঠোদ্ধার করা সম্ভব নয়, অর্থাৎ তারা যা লিখেছিলেন সেগুলো আমরা এখনও পর্যন্ত পড়ে উঠতে সক্ষম হইনি। আর তৃতীয় হচ্ছে ঐতিহাসিক যুগ, এখানে লিপি বা লিখন পদ্ধতির উদ্ভব হয়েছে এবং যেগুলো আমরা পড়ে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি, অর্থাৎ এগুলো সম্পর্কে আমরা জানতে সক্ষম হয়েছি। তাহলে প্রথমে চলে যাচ্ছি, দেখো প্রথমে চলে যাচ্ছি আমরা প্রাগৈতিহাসিক যুগের পূর্ব কথা, অর্থাৎ এটি হচ্ছে প্রাগৈতিহাসিক, অর্থাৎ আমাদের প্রথম যেটা চ্যাপ্টার রয়েছে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। এই প্রাগৈতিহাসিক যুগ থেকে আমরা চলে আসছি কিসে? এখান থেকে আমরা চলে আসছি প্রাগৈতিহাসিক যুগের পূর্ব কথা। তাহলে পৃথিবীর জন্ম আজ থেকে কত কোটি বছর আগে হয়েছে? 500 কোটি বছর আগে। এটাও এমসিকিউ হতে পারে। তারপরে রয়েছে পৃথিবীকে মোট 4টি ইয়ন বা 4টি যুগের কথা ভাগ করেছে। এখানে 4টি ইয়ন বলেছে, 4টি ইয়নে ভাগ করেছে এবং এইগুলোকে আবার নতুন নতুন ভাগে ভাগ করেছে। এগুলো তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাই জন্য এটা মনে রাখবে, পৃথিবীকে মোট 4টি ইয়নে ভাগ করা হয়েছে। এবারে তারপরে আমরা চলে যাচ্ছি। এখানে প্রথমে যেটা রয়েছে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যেখান থেকে পৃথিবীর বা ইতিহাসের চর্চাটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই প্লিস্টোসিন যুগ। এখান থেকে তোমাদের ইতিহাস চর্চাটা মোটামুটি শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো প্লিস্টোসিন পর্ব, এই প্লিস্টোসিন পর্ব এটা কি? এটা বলা হয়েছে আজ থেকে প্রায় 10 থেকে 20 লক্ষ বছর আগে পৃথিবীর প্রায় 30% বরফের চাদরে মোড়া ছিল। এই সময়টাকে বলা হচ্ছে কি? এই সময়টাকে বলা হচ্ছে প্লিস্টোসিন পর্ব। এই সময়টাকে কি বলা হচ্ছে না? এই সময়টাকে বলা হচ্ছে প্লিস্টোসিন পর্ব। এবারে দেখো এই প্লিস্টোসিন পর্বে এখানে এই নামকরণটা কে করেন? নামকরণ করেন স্কটিশ ভূতত্ত্ববিদ চার্লস লিয়াল। তাহলে কে এই নামকরণ, প্লিস্টোসিন পর্বের নামকরণ কে করেন? চার্লস লিয়াল এই নামকরণ করেন। প্লিস্টোসিন কথাটি কী থেকে এসেছে? এই প্লিস্টোসিন কথাটি এসেছে প্লিস্টোস বা অধিকাংশ এবং কাইন্সো বা নতুন শব্দদ্বয়ের সংমিশ্রণে। তাহলে এর অর্থ কী হচ্ছে? অর্থাৎ এই সময়ে অধিকাংশ নতুন কিছু তৈরি হয়েছে, এই জন্যেই এটাকে বলা হচ্ছে প্লিস্টোসিন পর্ব। এবার এই প্লিস্টোসিন পর্বে কি কি রয়েছে? এই প্লিস্টোসিন পর্বে তুষার যুগের সূচনা হয়েছে। এই তুষার যুগকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে গুঞ্জ, মিন্ডেল, রিস এবং উর্ম। এই 4টি ভাগে আমরা এই তুষার যুগকে ভাগ করি। তাহলে তুষার যুগকে কটি ভাগে ভাগ করা হয়েছে? প্রশ্নের উত্তর হচ্ছে 4টি ভাগে, গুঞ্জ, মিন্ডেল, রিস, উর্ম। এটা তোমাদের অল্টারনেট করেও থাকতে পারে যে এগুলোকে সময় অনুসারে, ক্রমবিভাজন অনুসারে সাজাও, অর্থাৎ পরপর দেওয়া থাকতে পারে, ওলটপালট করে দেওয়া থাকতে পারে। সেগুলো তোমাদের কিন্তু সাজাতে হতে পারে, যে যেটাতেই গুঞ্জ, মিন্ডেল, রিস, উর্ম এভাবে দেওয়া থাকবে সেটাই হবে তোমাদের উত্তর। ঠিক আছে, এটা আমি চেষ্টা করছি একবার তোমাদের প্রশ্নটা দেখানোর আমি চেষ্টা করছি। দেখো এখানে যেমন রয়েছে বিকল্পসমূহ 1, 2 ঠিক এবং 3, 4 ভুল। এইভাবে তোমাদের ওই যে প্রশ্নটা বললাম সেই প্রশ্নটা এইভাবে থাকতে পারে। যেমন এখানে বলেছে মোগল যুগে রচিত ঐতিহাসিক গ্রন্থ হলো কোনটি? এখানে বিকল্প দেওয়া আছে। এবার 1, 2, 3, 4 করে A, B, C, D এভাবে দেওয়া আছে, A, B, C, D এভাবে দেওয়া আছে। এবার কোন জোড়াটি ঠিক হবে? অর্থাৎ এখানে যে প্রশ্নটার উত্তর প্রশ্নটা আমরা বললাম, এই যে ধরে নাও গুঞ্জ, মিন্ডেল, রিস, উর্ম, এখান থেকেও কিন্তু তোমাদের এইটাকে ওলটপালট করে সাজিয়ে দিয়ে পরে তারপরে হয়তো বলা হবে যে এখানের সঠিক ক্রম কোনটি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে এভাবে এই প্রশ্নটা আসতে পারে। তারপরে এখানে রয়েছে প্রাণী এবং উদ্ভিদের বিকাশ, অর্থাৎ এই সময় কোন কোন প্রাণী এবং উদ্ভিদ ছিল? সেটা হচ্ছে ওক উদ্ভিদ বলছি আমরা, ওক, উইলো, হাইথর্ন প্রভৃতি উদ্ভিদ এবং ম্যামথ, গন্ডার, ছোট স্তন্যপায়ী ইঁদুর প্রভৃতি প্রাণী
প্রচণ্ড ঠান্ডায় তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সফল হয়েছিলেন। এখানে দেখো একটা ম্যামথের চিত্র দেওয়া আছে, অর্থাৎ এটা প্রায় হাতির মতোই দেখতে, কিন্তু তাদের সেগুলো লোমশ প্রকৃতির হতো এবং তাদের দাঁতের পরিমাণটা, দাঁতের যে আকৃতিটা সেটা তুলনামূলকভাবে এখনকার হাতির থেকে তুলনামূলকভাবে অনেকটাই বড় হতো। ঠিক আছে, তারপরে রয়েছে জলবায়ুর পরিবর্তন হয়েছে। এই সময় কি হয়েছে? এই সময় আধুনিক মানুষের উৎপত্তি হয়েছে। এই সময় অর্থাৎ প্লিস্টোসিন যুগে। প্রশ্ন হতে পারে প্লিস্টোসিন যুগে কোন মানুষের আবির্ভাব ঘটে, তাহলে এটা হবে উত্তর কি? হোমো সেপিয়ান্স। এখানে বলেছে এই পর্বের শেষ দিকে আধুনিক মানুষের বা হোমো সেপিয়ান্সের উদ্ভব ঘটে। তাহলে হোমো সেপিয়ান্স মানে হচ্ছে আধুনিক মানুষ বা আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর হবে হোমো সেপিয়ান্স। তারপরে প্রাচীন প্রস্তর যুগ। এই প্রাচীন প্রস্তর যুগ, তাই এই যুগকে অর্থাৎ এই যে প্লিস্টোসিন পর্ব, এই প্লিস্টোসিন পর্বকে কি বলা হতো? প্লিস্টোসিন পর্বকে বলা হতো প্যালিওলিথিক যুগ বা প্রাচীন প্রস্তর যুগ। তাহলে প্রশ্ন হতে পারে প্যালিওলিথিক যুগ কোন যুগকে বলা হতো? উত্তর হচ্ছে প্লিস্টোসিন পর্বকে বা প্লিস্টোসিন ইপককে বলা হতো প্রাচীন প্রস্তর যুগ। এখানে গ্রিক শব্দ প্যালিও শব্দের অর্থ হচ্ছে প্রাচীন এবং লিথিক শব্দের অর্থ হচ্ছে পাথর, অর্থাৎ যেই সময় পাথরের ব্যবহার শুরু হয়েছিল তাকে বলা হতো প্রাচীন প্রস্তর যুগ। এবারে এটার নিদর্শন কোথায় কোথায় পাওয়া যায়? এটার নিদর্শন পাওয়া যায় পাঞ্জাবের সোয়ান নদী উপত্যকা ও মাদ্রাজে এই যুগের নিদর্শন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা একটা হলো। এবার আমরা চলে আসছি প্রায় ঐতিহাসিক যুগে, আমরা চলে আসছি প্রাগৈতিহাসিক যুগে। এবার আমরা প্রাগৈতিহাসিক যুগের এখানে পরপর আমরা চলে আসছি যে সাধারণভাবে প্রাগৈতিহাসিক যুগ বলতে বোঝায় মানব সভ্যতার সৃষ্টির উষাকাল থেকে শুরু করে লিপি ব্যবহারের সময়কালকে, অর্থাৎ প্রায় 25 লক্ষ থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয়। তাহলে এখানে এই সময় কি বলা হচ্ছে? এই সময় কি প্রধান বিষয় ঘটেছিল? এই সময় ঘটেছিল যেই সময় লিখন পদ্ধতি আবিষ্কৃত হয়নি বা যে সময় ইতিহাসের কোনো উপাদান পাওয়া যায়নি, সেই সময়কে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ বা প্রাক ঐতিহাসিক যুগ। অর্থাৎ এই সময় লিখন পদ্ধতি কোনো কিছু পাওয়া যায়নি এই সময়ে। তাই অনেকে এই প্রাগৈতিহাসিক যে শব্দটি, এই শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন এটা প্রশ্ন আসতে পারে। তাহলে এই প্রশ্নের উত্তর কী হবে? প্রাগৈতিহাসিক এই শব্দটি ব্যবহার করেছিলেন পল তুর্নাল। তাহলে কে ব্যবহার করেছিলেন? উত্তর হচ্ছে পল তুর্নাল। তারপরে 1851 খ্রিস্টাব্দে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? তাহলে বাংলা শব্দটা যদি দেখি প্রাগৈতিহাসিক, তাহলে এটা ব্যবহার করেছিলেন পল তুর্নাল। আর ইংরেজি প্রি হিস্ট্রি কথাটি ব্যবহার করেছিলেন কে? ড্যানিয়েল উইলসন। তাহলে এখান থেকে আমরা দুটো এমসিকিউ পেলাম। ঠিক আছে, এবারে এই সময়ে প্রাগৈতিহাসিক যুগের সূচনা যখন হয়েছিল তখন নরগোষ্ঠী অর্থাৎ মানব গোষ্ঠী কে কে ছিল না? এদের মধ্যে ছিল তারা এদের হোমো ইরেক্টাস বা প্রায় মানুষ প্রজাতিতে ফেলেছেন। অর্থাৎ এই প্রাগৈতিহাসিক যুগে কোন মানুষের উদ্ভব হয়েছিল না? প্রাগৈতিহাসিক যুগে হোমো ইরেক্টাস নামক বা প্রায় মানুষ প্রজাতির উদ্ভব ঘটেছিল। তাহলে এটাও এমসিকিউতে আসতে পারে। দ্বিতীয়ত হাতিয়ার, অর্থাৎ এই সময় এই প্রাগৈতিহাসিক যুগে তারা কোন ধরনের অস্ত্র তৈরি করত, কোন ধরনের অস্ত্র দিয়ে শিকার করত, এটা কি? এখানে বলা হয়েছে পাথরের হাতিয়ারগুলি এদের বৈশিষ্ট্য কী ছিল? এদের বৈশিষ্ট্য ছিল পাথরের হাতিয়ারগুলির আকৃতি ছিল বড় এবং অমসৃণ প্রকৃতির। তাছাড়া আর কি কি তারা ব্যবহার করতে শিখেছিল? ক্রমবিবর্তনের মাধ্যমে তারা শিখেছিল বল্লভ ব্যবহার করতে, ছুরি, হারপুন, রেঁদা প্রভৃতি বানাতে শিখেছিল। রেঁদা মানে হচ্ছে যেগুলো দিয়ে তারা কোনো খসখসে উপাদানকে তারা মসৃণ করতে পারত, এটাকে রেঁদা বলা হয়। তাহলে বল্লভ, ছুরি, হারপুন এবং রেঁদা এইগুলো ব্যবহার করতে তারা শিখেছিল। এবারে তারপরে আমরা চলে আসছি এখানে আর কি কি শিখেছিল তারা খাদ্য হিসেবে কি ব্যবহার করতো না? তারা খাদ্য হিসেবে পশু শিকার করত এবং তারা কাঁচা মাংস খেত। পশু শিকার করতো এবং তারা কাঁচা মাংস খেত। তারা দলবদ্ধভাবে বড় বড় পশুকে শিকার করতো। তাহলে তারা এবারে কিন্তু দলবদ্ধ হতে শিখেছিল এবং দলবদ্ধভাবে তারা পশু শিকার করতে শিখেছিল। এই নিদর্শন কোথায় পাওয়া গেছে না? দক্ষিণ ফ্রান্সের ল্যাজারেট গুহাতে এই যুগের নিদর্শন পাওয়া গেছিল। এবারে আবাসের মধ্যে তারা কি করেছিল? এই সময় তারা স্থায়ীভাবে বসবাস করতে শেখেনি। তারা কিভাবে থাকতো? তারা আকাশের নিচে বা গুহায় বসবাস করতো। আর তারা পোশাক হিসেবে কি ব্যবহার করতো? তারা পোশাক হিসেবে গাছের ছাল, পশুর চামড়া পরিধান করতো। তাহলে এই সময়ে মানুষ কি ব্যবহার করতো না? তারা গাছের ছাল এবং পশুর চামড়া পরিধান করতে শিখেছিল। এরপরে চলে আসছি তাদের সমাজ জীবন কী ধরনের ছিল, তাদের সমাজ জীবন কোন ধরনের ছিল। এখানে সমাজ জীবন কী ছিল? যে হিংস্র পশুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা দলবদ্ধভাবে বাস করতো। তাহলে এটাকে আন্ডারলাইন করবে যে তারা কিভাবে বসবাস করতো। তারা দলবদ্ধভাবে বসবাস করতো। তারা খাদ্য কিভাবে খেত না? তারা খাদ্যদ্রব্য ভাগ করে খেত। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কুকুর ছিল আদিম মানুষের প্রথম পোষ্য বা গৃহপালিত পশু। তাহলে বলা যেতে পারে, প্রশ্ন আসতে পারে যে এই মানুষের সবথেকে প্রথম
পোষ্য কোনটি ছিল? তাহলে মানুষের সবথেকে প্রথম পোষ্য ছিল কুকুর। ঠিক আছে, এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, এবার আমরা চলে আসছি হলোসিন পর্বে। হলোসিন পর্ব, এই হলোসিন পর্ব কি না প্লিস্টোসিন পর্বের পরে, অর্থাৎ প্লিস্টোসিন পর্বের পরে পৃথিবীতে কি আসে না পৃথিবীতে আসে হলোসিন পর্ব। তাহলে প্লিস্টোসিন পর্বের পরে কোন পর্ব পৃথিবীতে আসে না উত্তর হবে হলোসিন পর্ব। এই হলোসিন পর্ব কি? হলোসিন পর্বে আদিম মানুষ কর্তৃক ব্যবহার করা হাতিয়ার ও বিভিন্ন যন্ত্রপাতির উপকরণ, ধরন এবং আকারের ভিত্তিতে একে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে হলোসিন পর্বকে কি করা হয়েছে না হলোসিন পর্বকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এখানে কি কি? মেসোলিথিক, নিওলিথিক এবং চ্যালকোলিথিক। তাহলে তিনটি ভাগ কি কি? মেসোলিথিক, নিওলিথিক এবং চ্যালকোলিথিক, এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আরেকটা বিষয়, আরেকটা প্রশ্ন আছে হতে পারে যে মধ্যপ্রস্তরযুগীয় সেতু কে বলেছেন? তাহলে হলোসিন পর্বকে প্রশ্ন হতে পারে হলোসিন পর্বকে মধ্যপ্রস্তরযুগীয় সেতু কে বলেছেন? উত্তর হচ্ছে গ্রাহাম ক্লার্ক। গ্রাহাম ক্লার্ক বলেছেন হলোসিন পর্বকে মধ্যপ্রস্তরযুগীয় সেতু। তাহলে প্রশ্ন হতে পারে মধ্যপ্রস্তরযুগীয় সেতু কে বলেছেন হলোসিন পর্বকে? উত্তর হবে গ্রাহাম ক্লার্ক। ঠিক আছে, এবার আমরা চলে আসছি মধ্যপ্রস্তর যুগ। প্রথম যে এটা রয়েছে মধ্যপ্রস্তর যুগ, এবার আমরা মধ্যপ্রস্তর যুগে চলে আসছি। তাহলে মধ্যপ্রস্তর যুগে আমরা চলে আসছি, এটাকে কোথায় দেখতে পাওয়া যায়? মধ্যপ্রস্তর যুগটার নিদর্শন আমরা কোথায় কোথায় পেয়েছি না সেটা হচ্ছে বাল্টিক সমুদ্র উপকূলের কঙ্গোমেস এবং স্ক্যান্ডিনেভিয়ার অঞ্চলে এরতেবল সংস্কৃতিতে পাওয়া যায়। ভারতের কোথায় পাওয়া যায় না ভারতের পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটে এর নিদর্শন পাওয়া গেছে। তাছাড়া আর কোথায় পাওয়া যায়? উত্তরপ্রদেশের মহাদোহাতে পাওয়া যায়, আর মধ্যপ্রদেশের আদমগড়ে এই যুগের হাতিয়ার পাওয়া গেছিল। সময়কাল কি না আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে 15,000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 10,000 অব্দ পর্যন্ত এর সময়কাল ছিল। তাছাড়া এই সময়ে মানুষ কি কি অস্ত্র তৈরি করত? হাতিয়ার কি কি অস্ত্র ব্যবহার করত? হাতিয়ার ব্যবহার করত পাথরের তৈরি হাতিয়ারগুলি। এই সময় কি হয়েছিল? এই হলোসিন পর্বের মধ্যপ্রস্তর যুগের মেসোলিথিক এজের হাতিয়ারগুলি কেমন ছিল না মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি ছিল আরও উন্নত, এবং কি হয়েছিল? এগুলো আরও উন্নত হয়েছিল। এগুলোকে কোনাচে জাতীয় হালকা ছোট ধারালো অস্ত্র ছিল। তাহলে এবারে আগে যেমন প্রথম পর্বে কী ছিল? তারা ভোতা অস্ত্র ব্যবহার করতো। এবারে তারা কি করেছে? হালকা যেগুলো তুলনামূলকভাবে ছোট যেগুলো এবং ধারালো যেগুলো সেগুলো তারা ব্যবহার করত। তার জন্যেই যেহেতু তারা হালকা ছোট ধারালো অস্ত্র ব্যবহার করত, তার জন্য এই সময়কালকে কি বলা হয়? মাইক্রোলিথিক বা ক্ষুদ্র প্রস্তর যুগ। তাহলে ক্ষুদ্র প্রস্তর যুগ বা মাইক্রোলিথিক কোন সময়কে বলা হয়? উত্তর হবে মধ্যপ্রস্তর যুগকে বলা হয়। ঠিক আছে, তাছাড়া তাহলে এরা কোন আর কি কি ব্যবহার করত? এরা যেগুলো ব্যবহার করতো অস্ত্র সেগুলোর নাম হচ্ছে তীরধনুক, বড়শি এবং হারপুন। এগুলো তারা ব্যবহার করতো। এগুলো ব্যবহার করতো, তাহলে এগুলো কি কি দিয়ে তৈরি করতো? পাথর তো ছিলই, তার মধ্যে আর কি কি উপাদান ছিল? এগুলোতে পাথর ছাড়া কী ছিল? প্রাণীর হাড় ছিল, যেগুলো দিয়ে হাতিয়ার এবং যন্ত্রপাতি ব্যবহার করা হতো। তাহলে এই যে তীরধনুক, তীর ছিল, এই তীরের ফলাতে ছোট ছোট পাথরের অস্ত্র লাগানো হতো এবং এই হাড় দিয়ে পরে এগুলোকে জোড়া লাগানো হতো। বড়শির ক্ষেত্রেও এগুলোকে জোড়া লাগানো হতো। জীবিকা, এদের এই সময়ে জীবিকা কীরকম ছিল না এদের প্রধান জীবিকা ছিল কি? পশু শিকার। তাহলে প্রশ্ন হতে পারে যে মধ্যপ্রস্তর যুগের প্রধান জীবিকা কী ছিল না মধ্যপ্রস্তর যুগের প্রধান জীবিকা ছিল পশু শিকার করা। তারপর হচ্ছে আর কি কি করতো এরা? ফলমূল আহরণ করত, মাছ শিকার করত, আর কি করতো? মাটির পাত্র তৈরি করতে শিখেছিল। তাহলে মধ্যপ্রস্তর যুগে এরা মাটির পাত্র তৈরি করতে শিখেছিল এবং এই যুগকে সভ্যতার উষালগ্ন বলা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে সভ্যতার উষালগ্ন কোন সময়কে বলা হয়? প্রশ্নের উত্তর হচ্ছে মধ্যপ্রস্তর যুগকে সভ্যতার উষালগ্ন বলা হয়। তাহলে মধ্যপ্রস্তর যুগকে সভ্যতার উষালগ্ন বলা হয়। ঠিক আছে, এবারে নেক্সট আমরা চলে যাচ্ছি নব্যপ্রস্তর যুগ। তাহলে নব্যপ্রস্তর যুগ অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ যেটা ছিল, প্রাগৈতিহাসিক যুগের পরবর্তী হচ্ছে কি? মেসোলিথিকের পরে হচ্ছে নব্যপ্রস্তর যুগ। এই মেসোলিথিক বা এর যুগের পরে যেটা হচ্ছে নব্যপ্রস্তর, এটাকে বলা হতো নিওলিথিক। এই শব্দটা কে ব্যবহার করেছিলেন? কত সালে ব্যবহার করেছিলেন? এটা প্রশ্ন হতে পারে। তাহলে 1865 খ্রিস্টাব্দে নিওলিথিক শব্দটি ব্যবহার করেন কে? ব্রিটিশ গবেষক জন লুবক তার গ্রন্থ অ্যান্টিকুইটি অফ ম্যান গ্রন্থে প্রথম কি করেছিলেন? প্রথম নিওলিথিক শব্দটি ব্যবহার করেছিলেন। তাহলে কে না জন লুবক, কোথায় না তার অ্যান্টিকুইটি অফ ম্যান গ্রন্থে
কি করেছিলেন না নিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে এখান থেকে 2-3টে প্রশ্ন আমাদের এমসিকিউ হয়ে গেল। এবারে এই অংশটি আমাদের পৃথিবীতে কোথায় কোথায় এর নিদর্শন পাওয়া গেছে না ইউরোপের ব্যান্ড কেরামিক সংস্কৃতির অন্তর্গত ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড এবং ভারতীয় উপমহাদেশে মেহেরগড়, বুরজাহোম, কোটদিজি, হেলমান্দ প্রভৃতি স্থানে নব্য প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। এই সভ্যতার কি বৈশিষ্ট্য ছিল না এই সভ্যতার বৈশিষ্ট্য ছিল যে প্রথম ফসল ফলাতে শেখে, অর্থাৎ ফসল উৎপাদন করতে মানুষ এই সময় শিখেছিল। এবারে তারা কি হয়েছিল খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়। প্রশ্ন আসতে পারে যে কোন সময় মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়েছিল, তাহলে উত্তর হবে নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক এজে হয়েছিল। এইভাবে মানুষ কৃষিকাজ এবং পশুপালনের সূচনা একসাথে করতে শেখে। তাহলে এই জন্য প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড তার ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে একে নব্য প্রস্তর যুগের বিপ্লব বলেছেন। তাহলে উত্তর প্রশ্ন হতে পারে নব্য প্রস্তর যুগের বিপ্লব কে আখ্যা দেন? নব্য প্রস্তর যুগের বিপ্লব, নব্য প্রস্তর যুগে বা নিওলিথিক যুগকে কে নব্য প্রস্তর যুগের বিপ্লব বলে আখ্যা দেন? উত্তর হবে গর্ডন চাইল্ড। কোন গ্রন্থে? ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে এটিকে নব্য প্রস্তর যুগের বিপ্লব বলে আখ্যা দিয়েছিলেন। এবারে এই সময় তারা আর কি করতে শিখেছিলেন? এই সময় তারা শিখেছিলেন ফসল ও কৃষির স্বার্থে, অর্থাৎ ফসল উৎপাদন করার জন্য তারা বাড়ি যেখানে ফসল ফলাতো সেই কৃষিকার্যের জায়গাতে, সেই ফসল ফলানোর জায়গাতে তারা ডালপালা লতাপাতা দিয়ে কি করেছিল স্থায়ী ঘরবাড়ি তৈরি করা শিখেছিল। তাহলে এই সময়ে তারা ঘরবাড়ি তৈরি করেছিল। তাহলে এর সময়েই তারা নগর কেন্দ্রিক সভ্যতা তৈরি করেছিল। আর কি করেছিল? আর করেছিল কাপড় তৈরি করতে শেখে, চাকার ব্যবহার করতে শুরু করে, সমাধি নির্মাণ করে, কৃষিকাজে লাঙল ব্যবহার করে, নৌকো ব্যবহার করে। কিসের জন্যে? না যাতায়াতের জন্য। তারা জলপথে যাতায়াত করার জন্য তারা নৌকোর ব্যবহার শেখে এবং মৃৎশিল্পের ব্যাপক উন্নতি সাধন করে। তা আর কি করেছিল এই সময়ে? আর কি করেছিল না ভাষার বিকাশে তথা উন্নতি ঘটেছিল। ভাষার বিকাশে এরা উন্নতি ঘটিয়েছিল। আর পেশাভিত্তিক বিভিন্ন শ্রেণীর উদ্ভব হয়, অর্থাৎ যে যে পেশাতে ছিল সেই রকম পেশাভিত্তিক একটি শ্রেণীর উদ্ভব হয়েছিল। আর একটা কী হয়েছিল না সামাজিকভাবে এরা পরিবারতন্ত্রের উদ্ভব করেছিল। তাহলে সামাজিকভাবে এরা পরিবারতন্ত্রের উদ্ভব করেছিল। এবারে এই 3টি যুগের প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ, এই 3টি যুগের একটা পার্থক্য আমরা সহজে মনে রাখার জন্য এই পার্থক্যগুলোকে আমরা করে নিচ্ছি। তাহলে দেখো এখানে সময়কালটা খুব একটা বড় বিষয় নয়। প্রথম তবুও একটা বিষয় জেনে রাখা দরকার যে প্রাচীন প্রস্তর যুগ কোন সময়কে বলা হয় না এইটা হচ্ছে প্লিস্টোসিন যুগকে বলা হয়। হলোসিন মধ্যপ্রস্তর যুগ কাকে বলা হয় না হলোসিন যুগকে বলা হয়। নব্য প্রস্তর যুগ কাকে বলা হয় না আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 3,000 পর্যন্ত বলা হয়। এবারে প্রাচীন প্রস্তর যুগে কী কী ব্যবহার করা হতো? হাতিয়ার কোন ধরনের ছিল? প্রাচীন প্রস্তর যুগে হাতিয়ার ছিল বড় এবং ভারী। তাহলে বড় এবং ভারী প্রাচীন প্রস্তর যুগে ব্যবহার করা হতো। মধ্য প্রস্তর যুগে অপেক্ষাকৃত ছোট এবং হালকা, আর নব্য প্রস্তর যুগে হাতিয়ার অনেকটা হালকা এবং ধারালো হয়েছিল। এগুলো প্রশ্ন আসতে পারে। 3 নম্বর হচ্ছে প্রাচীন প্রস্তর যুগে তাদের জীবিকা কেমন ছিল না তারা খাদ্য সংগ্রহ করত, বনের ফলমূল জোগাড় করতো, অর্থাৎ তারা কিন্তু এখনও পর্যন্ত কৃষিকাজ করতে শেখেনি। খাদ্য সংগ্রাহক, বনের ফলমূল জোগাড় করা এবং শিকার করা। মধ্যপ্রস্তর যুগে তারা কি করেছিল? খাদ্য সংগ্রহ করত, বনের ফলমূল জোগাড় করতো এবং শিকার করতো এবং পশুপালন করত। নব্য প্রস্তর যুগে তারা পশুপালনের সাথে সাথে তারা কৃষিকার্য করতে শিখেছিল। এবারে প্রাচীন প্রস্তর যুগে তারা কোথায় বাসস্থান করত, বসবাস কোথায় করত? প্রথমতে খোলা আকাশের নিচে করত। মধ্যপ্রস্তর যুগে তারা গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বস্তি বানাতে শুরু করে এবং নব্য প্রস্তর যুগে তারা যাযাবর জীবন ছেড়ে একটি স্থায়ী বসতি নির্মাণ করে। তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে কোন যুগে তারা স্থায়ী বসতি নির্মাণ করতে শেখে না উত্তর হবে নব্য প্রস্তর যুগে। তারপরে পোশাক পরিচ্ছদ কী হতো? প্রাচীন প্রস্তর যুগের পোশাক পরিচ্ছদ কী ছিল না গাছের ছাল ও পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক তারা ব্যবহার করত। মধ্যপ্রস্তর যুগে তারা গাছের ছাল এবং পশুর চামড়া দিয়ে তৈরি করত, কিন্তু আরও উন্নত ধরনের পোশাক ছিল। আর নব্য প্রস্তর যুগে যখন তারা স্থায়ী বসতি নির্মাণ করতে শিখেছিল তখন কি হয়েছিল? স্থায়ী প্রস্তর যখন নির্মাণ করতে শিখেছিল, স্থায়ী পোশাক নির্মাণ করতে শিখেছিল, তাহলে নব্য প্রস্তর যুগে তারা কি শিখেছিল না নব্য প্রস্তর যুগে তারা
তুলো, শন, ভেড়ার লোম ইত্যাদি বয়ন করে পোশাকের ব্যবহার করতে শিখেছিল। তার মানে এই সময় তারা কি করেছিল না, এই সময় তারা পোশাকের ব্যবহার করতে শিখেছিল। তাহলে প্রথম পর্যায়ে তারা গাছের ছাল এবং পশুর চামড়া দিয়ে তো পোশাক তৈরি করেছিল। মধ্যপ্রস্তর যুগে তারা উন্নত পোশাকের ব্যবহার করেছিল, অর্থাৎ তাদের পোশাকটা আরও উন্নত হয়েছিল। তৃতীয় নব্যপ্রস্তর যুগে তারা কি করেছিল না, নব্যপ্রস্তর যুগে তারা তাদের পোশাককে আরও বেশি উন্নত করেছিল। এবারে পার্থক্য হয়ে গেল। এবার আমরা চলে আসছি নব্যপ্রস্তর যুগ যেটা ছিল, এই যে নব্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগের একটা বিখ্যাত সভ্যতা, তার নাম হচ্ছে মেহেরগড় সভ্যতা। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে নব্যপ্রস্তর যুগের একটি বিখ্যাত সভ্যতার নাম কি না, মেহেরগড় সভ্যতা। তাহলে এই সভ্যতা কোথায় কোথায় ছিল? এই সভ্যতা ছিল ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে বোলান গিরিপথের নিচে বোলান নদীর তীরে এক গ্রামীণ সংস্কৃতির উদ্ভব ঘটে, যাকে বলা হচ্ছে মেহেরগড় সভ্যতা। তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর পাচ্ছি। কোথায় গড়ে উঠেছিল না, বোলান গিরিপথের নিচে, কোন দিকে না, উত্তর পশ্চিম দিকে গড়ে উঠেছিল। এই সভ্যতার নাম কি ছিল না, মেহেরগড় সভ্যতা। এই সভ্যতা বলা হচ্ছে এটি ছিল ভারতের প্রাচীনতম গ্রাম কেন্দ্রিক সভ্যতা। তাহলে মেহেরগড় সভ্যতা কোন ধরনের সভ্যতা ছিল? মেহেরগড় সভ্যতা প্রাচীনতম গ্রাম কেন্দ্রিক সভ্যতা ছিল। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমি তোমাদেরকে বলে রাখছি, তোমরা পারলে খাতাতে নোট করবে এগুলো, ঠিক আছে? তারপরে এই যে সভ্যতা, এই সভ্যতাটা কে খোঁজ করেছিলেন? মেহেরগড় সভ্যতার সন্ধান প্রথম কে পান? 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাসোয়া জারিজ ও রিচার্ড মিন্ডো এর নেতৃত্বে একটি দল মেহেরগড় সভ্যতার সন্ধান পান। তাহলে কে পান? জা ফ্রাসোয়া জারিজ ও রিচার্ড মিন্ডো। কত সালে পান? 1974 সালে। কোন কিসের সভ্যতার পান না, মেহেরগড় সভ্যতার সন্ধান করেন, ঠিক আছে? তারপরে এবার আছে চলো অবস্থান। অবস্থান তো এখানেই আমরা আগেই বলেছি, তা আরেকবার বলে দিই। সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা বালুচিস্তানের বোলান নদীর তীরে কাচ্ছি উপত্যকায় অবস্থান করে। এটা হয়ে গেল। এবার কত অংশ দূরে? এটা হচ্ছে কি না, সিন্ধু নদের পশ্চিম অংশে। এটা কোথায় না, এটা হচ্ছে সিন্ধু নদের পশ্চিম অংশে এর অবস্থান লক্ষ্য করা যায়। এর মূল কেন্দ্র কোথায় কোথায় ছিল? উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত সভ্যতার এগুলোর মূল যে কেন্দ্র ছিল, সে মূল কেন্দ্রগুলো কোথায় ছিল? অর্থাৎ সিন্ধু নদের তীরে পশ্চিম তীরে যে অংশটা ছিল মেহেরগড় সভ্যতা, এর কোথায় কোথায় আর মূল কেন্দ্রগুলো ছিল? মূল কেন্দ্রগুলো দেখো, মেহেরগড় সভ্যতার কিছু চিত্র তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেহেরগড় সভ্যতা ধ্বংসাবশেষের পুনরুদ্ধার করা হয়েছে। এখানে দেখো ছোট ছোট চৌকো চৌকো ঘর দেখতে পাওয়া যাচ্ছে এখানে। আর এখানে যারা এটার সন্ধান করেছিলেন, জা ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মিডো, ওনাদের ছবি এখানে দেওয়া আছে। তাহলে কোন কোন প্রধান মূল কেন্দ্র কোনগুলো ছিল না, কেন্দ্রগুলো ছিল কিলেগুল, মোহাম্মদ, রানা ঘুন্ডাই, গুমলা, মুন্ডিগাগ, অঞ্জিরা, দাবারকোট, যেগুলো গুরুত্বপূর্ণ, নওশেরা, নাল, নুন্দরা, কোটদিজি ও মেহেরগড়। আর মেহেরগড় ছিল কি প্রধান প্রত্নকেন্দ্র। তাহলে মেহেরগড় হচ্ছে প্রধান প্রত্নকেন্দ্র। তাহলে এখানে আমরা অনেকগুলো জায়গা পেলাম। তারপরে চলে যাচ্ছি আমরা এরপরে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর কিভাবে আবিষ্কার হয়েছে না, এটা আবিষ্কার হয়েছে রেডিও কার্বন 14 পদ্ধতির মাধ্যমে, এটা জানতে পারা যায়। এবারে এখানে আর কোন কোন বিষয়গুলো আমরা খুঁজে পেয়েছিলাম, এখানে কি কি বিষয় সম্পর্কে আমরা জানতে পারি, ম্যাপে আমরা দেখে নিচ্ছি। দেখো ম্যাপে, যেটা বর্তমানে পাকিস্তানের পুরো অংশ জুড়েই প্রায় পাওয়া যাচ্ছে এবং ভারতের কিছু অংশ এর অন্তর্গত রয়েছে। এই যে সবুজ অংশটা, এই সবুজ অংশটা হচ্ছে ভারতের কিছু অংশ এবং পাকিস্তানের কিছু অংশ, তার মধ্যে আফগানিস্তানের কিছু অংশ রয়েছে। তাহলে এই সময় কি কি পাওয়া গেছিল? এই সময় রোদে শুকানো কাঁচা ইটের বাড়ি পাওয়া গেছিল, জানালাবিহীন ছোট ছোট চারকোনাকার ঘরে মানুষ বসবাস করতো এই সময়ে। আর কি? চাষবাস, পশুপালন, পশু শিকার, মৃতদেহ সমাধি দেওয়া এই সময় তারা শুরু করেছিল। আর কি করেছিল? নদী বাঁধ নির্মাণ করেছিল, জলসেচের ব্যবস্থা করেছিল, কাঠ বা হাড়ের হাতলযুক্ত কাস্তের ব্যবহার করা হতো। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সময় তারা তুলো চাষ করতে শুরু করেছিল। এই সময় তারা কি করেছিল না, তুলো চাষ করতে শুরু করেছিল। আর পণ্ডিতদের মতে বলা হচ্ছে বিশ্বে সর্বপ্রথম কার্পাস বস্ত্রের প্রচলন এই সময়েই ঘটেছিল। অর্থাৎ এই মেহেরগড় সভ্যতার সময়ে কিন্তু কি হয়েছিল না, এইখানেই কিন্তু প্রথম কার্পাস বস্ত্রের প্রচলন ঘটেছিল। তাছাড়া এই সময়ে কি তামা গলানো শুরু হয়েছিল এই সময়, অর্থাৎ তারা তামার ব্যবহার করতে শুরু করেছিল। তার জন্যেই এখানে মেহেরগড়ে তামার পুঁতি এবং 14টি তামা গলানোর মুচি পাওয়া গেছিল। তাহলে এই সময়ে তারা
তামার ব্যবহার, অর্থাৎ মেহেরগড় সভ্যতা যদি বলা হয় প্রশ্নে, মেহেরগড় সভ্যতার লোকজন কোন ধাতুর ব্যবহার করতে প্রথম শিখেছিল বা জানতো কোন ধাতুর ব্যবহার, তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে তামা। তারপরে দেখো এখানে রয়েছে এই সময় শিল্পীরা পাথর ছিদ্র করতে তুরপুন ব্যবহার করতে, অর্থাৎ পাথর ছিদ্র করতে তারা পারত। আর এই সময় বহু বর্ণময় মৃৎপাত্র, অর্থাৎ মৃৎপাত্র মাটির পাত্রগুলোকে তারা রং করতে শিখেছিল। শস্য রাখার জন্য বড় মাটির জ্বালা, অর্থাৎ মাটির বড় হাঁড়ির ব্যবহার করত। পোড়া মাটির নারী মূর্তি ব্যবহার করতো, নারী মূর্তি পাওয়া গেছিলো। আর বড় বড় ঘর পাওয়া গেছিলো যেগুলোতে সাধারণত তারা শস্য রাখতো। ঠিক আছে, এবারে এই সভ্যতার গুরুত্ব কী ছিল না, এই সভ্যতার এই সময় তারা কি শিখেছিল, বিভিন্ন গৃহপালিত পশু। আগে আমরা পড়েছিলাম উত্তরে যে প্রথম গৃহপালিত পশু হলো কুকুর। এবারে এরা কুকুর বাদ দিয়েও এরা অন্যান্য অনেক পশুকে এরা কি করেছিল, গৃহপালিত করতে শুরু করেছিল। তার মধ্যে কী ছিল, গরু, ভেড়া, ছাগল, কুকুর, এগুলোকে তারা গৃহপালিত পশুর মধ্যে এদের ছিল। তাছাড়া আর কি ছিল, এরা মৃতদেহ কবর করতে শুরু করেছিল। পুঁতিমালা পাওয়া যেত, তামা গলানোর মুচি পাওয়া গেছিল। গৃহস্থলীর বিভিন্ন ব্যবহারের সামগ্রী, তাহলে গৃহস্থলীর বিভিন্ন ব্যবহারের সামগ্রী কী কী পাওয়া গেছিলো, যেমন জাতা আর হামানদিস্তা, শুকনো মাটির ইট ঘর নির্মাণ করার জন্য, শস্য মজুত রাখার পাত্র, বড় বড় পাত্র যেগুলো পাওয়া গেছিলো সেগুলো, বিভিন্ন পশু পাখির হাড়গোড় পাওয়া গেছিলো, মাটির তৈরি খেলনা, এগুলো গুরুত্বপূর্ণ খুবই, মাটির তৈরি খেলনা এবং মূর্তি পাওয়া গেছিলো, এবং রং করার মৃৎপাত্র পাওয়া গেছিলো। তাহলে এই যে রং করা, এখানে যেমন বলা হয়েছে বহু বর্ণময় পাত্র পাওয়া যায়, তাহলে এই বহু বর্ণময় পাত্রগুলো কি না, এগুলো এখানে মৃৎপাত্র, রং করার মৃৎপাত্র, এগুলো দিয়ে তারা ওই পাত্রগুলোকে রং করতো। ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্ত থাক। পরের দিনে আমরা শুরু করব তাম্রপ্রস্তর যুগ, এই প্রস্তর যুগটা শুরু করব। তাহলে আশা করছি তোমরা এখান থেকে যে সকল প্রশ্নগুলো আমি বললাম সেই প্রশ্নগুলো তোমরা লিখে রাখবে, সেগুলো নোট করবে এখান থেকে। তাহলে এখান থেকে আমরা ইতিহাস চেতনা থেকে আমরা আজকে অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম। এই প্রশ্নগুলোকে তোমরা করবে, এই প্রশ্নগুলোকে খাতায় লিখবে, এবং যদি তোমরা পারো তাহলে এই বইটি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। এই বইটি যদি পারো তাহলে এই বইটি তোমরা কিনে নিতে পারো। এই বইটি খুবই গুরুত্বপূর্ণ বই, এই বইটি তোমরা কিনে নিতে পারো। এই বইটি দেখাচ্ছি তোমাদেরকে, এই বইটি খুবই ভালো দেওয়া আছে, বইটিতে পয়েন্ট ওয়াইজ করে দেওয়া আছে। বইটি তোমাদেরকে দেখাচ্ছি, এই বইটি তোমরা কিনে নিতে পারো। ঠিক আছে, বইটা ভালো, খুব সুন্দর বানানো হয়েছে। বইটার দামও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বইটার দাম রয়েছে 190 টাকা, ডিসকাউন্ট দিয়ে তোমরা আরও কমে পেয়ে যাবে। এর পেছনের দিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এই বইটা পারুল প্রকাশনী দ্বারা বার করেছে, ভারত এবং বিশ্বের ইতিহাস একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর জন্য বইটি বার করেছে। খুবই সুন্দর বই, এবং তোমাদের সিলেবাস যেটা, সেই সিলেবাসটাও আমি তোমাদেরকে একবার বলে দিই। প্রথমে বলে দিলে একটু ভালো হতো, তবুও এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যে সূচিপত্র এখানে দেখো লেখা আছে। তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে, এখানে টোটাল তিনটি অধ্যায় রয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। তিনটি অধ্যায়ের মধ্যে প্রথম হচ্ছে ইতিহাস চেতনা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাম্রাজ্য সমূহ, এবং তৃতীয় অধ্যায় হচ্ছে তুলনামূলক পাঠ। অর্থাৎ এখানে অনেকগুলো শাসন সংক্রান্ত থাকবে, যেগুলোর মধ্যে তুলনামূলক পাঠ থাকবে। তাহলে তোমাদের এই ইতিহাসের ফার্স্ট সেমিস্টারে 3টি চ্যাপ্টার রয়েছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে ইতিহাস চেতনা, দ্বিতীয় হচ্ছে সাম্রাজ্য সমূহ, এবং তৃতীয় হচ্ছে তুলনামূলক পাঠ। আমি প্রথমে তোমাদের ইতিহাস চেতনা নিয়ে কিছুটা ভিডিও আজকে বানালাম। চেষ্টা করছি পরের দিনে বা কয়েকদিনের মধ্যে তোমাদেরকে দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে, এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ, সেই দ্বিতীয় অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই চেষ্টা করবে যেই প্রশ্নগুলো আমি বলছি সেই প্রশ্নগুলো নোট করে নেওয়া, বা তোমাদের বইয়ের মধ্যে এই জায়গাগুলোতে আন্ডারলাইন করে নেবে। যদি কেউ পারো তাহলে অবশ্যই এইগুলোকে লিখে রাখতে পারো, যাতে পরীক্ষার সময় তোমাদের প্রশ্নের উত্তর করতে সুবিধা হয়। ঠিক আছে, চলো তাহলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবে না, এবং যাতে তোমরা খুব তাড়াতাড়ির মধ্যে এই ভিডিওটি পেয়ে যাও। তাহলে সঙ্গে থাকবে এবং অবশ্যই পড়াশোনা করবে। বাই।